বাবা, কি মিষ্টি কি মিষ্টি! আহা, কি স্বাদ! তবে বান্টি, কিসের মিষ্টি এগুলো? গপ গপ করে মিষ্টি তো খেলাম, কারণটা তো জানাই হলো না। কারণ জানাতেই তো মিষ্টি নিয়ে এলাম। সুখী ডিম দিয়েছে, আর কটা দিনের অপেক্ষা, আমরা বাবা মা হতে চলেছি। হা 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 হা। বলিস কি? এ তো ভেরি গুড নিউজ। কনচুলেশন বান্টি, কনচুলেশন সুখী। বলছি, এই খুশিতে কি আরেকটা মিষ্টি খেতে পারি? নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। একটা নয়, তুমি বরং দুটো মিষ্টি নাও। কি খাই কি খাই, কোথায় পাই কোথায় পাই? একটা যদি ডিম পাই, অমনি ধরে খাপুস গুপুস খাই। কি খাই কি খাই, কোথায় পাই কোথায় পাই? পেয়েছি রে পেয়েছি, সাদা সাদা দুটো ডিম পেয়েছি, পেয়েছি রে পেয়েছি, খাবারের খোঁজ পেয়েছি। হা 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 হা। হাসতে হাসতে ঈগল বাসাটাতে যায় আর ডিম দুটোতে ঠোকর দিয়ে দিয়ে খেতে থাকে। ঈগল ডিম খেয়ে চলে যায়, আর তখনই বান্টি আর সুখী এসে দেখে ভাঙা ডিমের খোসা দুটো বাসায় পড়ে আছে। হায় বিধাতা, আমার একে সর্বনাশ হলো! আমার ডিমের এই হাল কে করলো? আমি এত কষ্ট করে ডিম দিলাম, কিন্তু ছানার মুখও দেখার ভাগ্য হলো না। সত্যি সুখী, আমরা খুব হতভাগা। অনাগত ছানাকে পাওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করলাম, কিন্তু সেই সুখ আমাদের কপালে সইল না। হায় হায় রে! হায় বিধাতা, ডিম দুটো হারিয়ে আমি সর্বশান্ত হয়ে গেলাম। মা হওয়ার আগেই ডিম হারিয়ে ফেললাম। কোন পাষাণ্ড আমার ডিম খেয়ে ফেললো? কে আমার সর্বনাশ করলো? হায় হায় রে! টুনি, তোমার ব্যথাটা কি কমলো? বলছি, আমি কি তোমার পিঠ একটু টিপে দিব? উফ, না গো, এখন আর পিঠ টিপে দিতে হবে না। ডিম দিলেই আমার ব্যথাটা কমে যাবে। উরি বাবারে, উরি মারে! কিন্তু বাইরে এভাবে কাছে কি মনে হচ্ছে? সুখী দিদির গলা। সুখী দিদি তো একটু আগে মিষ্টি দিয়ে গেল, এখন আবার কি হলো? দেখো তো কি একটু। আচ্ছা, সে না হয় আমি দেখছি। তুমি এখন নিজের শরীর নিয়ে ভাবো তো। ডিম দিতে বসেছো, নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে। এখন তুমি নিজের শরীর নিয়ে ভাবো, আমি বরং বাহিরে গিয়ে প্রতিবেশীর দায়িত্ব পালন করি। সাবধানে থেকো। এ কথা বলে টোনা চিন্তিত মনে টুনিকে রেখে বাহিরে যায়। আর দেখে সুখী বান্টি ডিম হারিয়ে হাউমাউ করে কাঁদছে। কি ব্যাপার টনি? ডিম দেওয়ার খুশিতে কি খাবারের কথা ভুলে গেলি নাকি? টোনাকেও তো দেখতে পাচ্ছি না। তোমরা কি আজ খাবার খুঁজতে যাবে না নাকি? কি করে খাবার খুঁজতে চাই বলো? সুখী দিদি ডিমের কি হাল হয়েছিল ভুলে গেছো? ডিম রেখে বাইরে যাওয়ার সাহস তো পাচ্ছি না। তুমি ঠিকই বলেছো টুনি, ডিমের চিন্তা তো মাথা থেকে কিছুতেই বের করতে পারছি না। আমি বলি কি টুনি, তুমি বরং বাসায় থেকে ডিম পাহারা দাও, আমি যাচ্ছি খাবার খুঁজতে। হ্যাঁ টোনা দাদা, সেটাই ভালো। আমি চাই না আমার মতো আর কেউ ডিম হারিয়ে ফেলুক। চলো টোনা দাদা, তুমি চলো। এরপর সবাই খাবার খুঁজতে চলে যায়, আর টুনি ডিম পাহারা দেওয়ার জন্য বাসাতেই থাকে। বেশ কিছুক্ষণ পর টুনির ডানা ঝাপটাতে ঝাপটাতে বাসা থেকে বেরিয়ে পাশের ডালে বসে, আর তখনই ঈগল উড়ে এসে টুনির মাথায় পা দিয়ে খুব জোরে জোরে আঘাত করে। আর টুনি ডাল থেকে ধপাস করে পড়ে যেতেই টুনির মাথা ফেটে যায়। ডিমের সন্ধান পেয়েছি, এবার মজা করে ডিম খাবো। আর পেট ভরাবো। না, না, আমার ডিম! ডিম
পাহারা দিয়ে নাকি ঈগলের কবল থেকে ডিম রক্ষা করবে। ডিমও খেয়েছি আর টুনির 12টাও বাজিয়েছি। এখন তো দেখছি এয়ার অ্যাম্বুলেন্সও চলে এসেছে। যাকগে, এবার অন্যদিকে নজর দিতে হবে। দেখতে হবে কার বাসায় ডিম আছে। হা 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 হা। ডিম ছাড়া যে আজকাল আর কিছু খেতেই মন চায় না। হাসতে হাসতে ঈগল দূরবীন দিয়ে অন্যদিকে দেখতে থাকে আর তখনই টোনা টুনিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স করে হাসপাতালে যাওয়ার সময় ঈগলকে দূরবীন সহ দেখে ফেলে। তুমি এসব কি কথা বলছো টোনা দাদা? ওই জঙ্গলি ঈগল আমাদের উপরে নজর রাখতে যাবে কেন? আরে দিদি, তুমি এই সহজ কথাটা বুঝলে না? ওই শয়তান জঙ্গলি ঈগল কেন আমাদের উপর নজর রাখে? আরে বোকা, ঈগল তককে তককে থাকে আমরা কে কখন ডিম দিব, তারপর ঈগল এসে খপ করে আমাদের ডিম খেয়ে ফেলবে। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। তাছাড়া আমার তো মনে হয় ওই জঙ্গলি ঈগলই টুনিকে আঘাত করে আমাদের ডিম খেয়েছে। সেটা তো টুনি দিদি হাসপাতাল থেকে ফিরলেই ভালোভাবে জানা যাবে। তার আগে তো ওই জঙ্গলি ঈগলকে থামানোর একটা ব্যবস্থা করতে হবে। আমিও তো গর্ভবতী, আর কদিন পরে তো আমিও ডিম দিব। তাই তো, তার মানে আমাদের অনাগত ডিমও এখন অনিরাপদ। আমার তো ভয় হচ্ছে। তোমরা একটু বুদ্ধি করে ঈগলকে পরিহত করো। আমার মাথা যে চিন্তায় হ্যাং হয়ে যাচ্ছে। শান্ত হও মিঠু দাদা, আমি আমাদের ডিম হারিয়েছি তো কি হয়েছে? আমি আর কারোর ডিম হারাতে দিব না। যে করেই হোক ঈগলকে পরিহিত করতেই হবে। কিন্তু কিভাবে? আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়েও ঈগলের সাথে শক্তিতে পেরে উঠবো না। ঈগল একাই আমাদেরকে কুপকাত করে দিবে। শক্তিতে না পারলে বুদ্ধি দিয়ে ঈগলকে ঘায়েল করব। তোমাদের কি টুনির আম গাছের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। টুনি দিদি বলেছিল কাকা বাবুর মৃত্যুর পর আম গাছটা ভাগে পেয়েছিল, কিন্তু ওই গাছের কোঠরে নাকি একটা সাপিনী থাকে। ওই সাপিনীর ভয়ে নাকি টুনি দিদি আম গাছের আশেপাশেও যায় না। তবে ওই আম গাছ দিয়ে কি হবে? ওই সাপিনী আর আম গাছকে কাজে লাগিয়েই তো ঈগলকে ঘায়েল করব। তোমরা জাস্ট একবার আমার কথাটা শোনো। এরপর টোনা সব পাখিদের সাথে আলাপ আলোচনা করতে থাকে আর ঈগলকে পরিহত করার পরিকল্পনা করতে থাকে। বাবা গো বাবা, কতদিন ধরে জলে নামি না। শরীরের ওপরে বুঝি 3 স্তর ময়লা জমেছে। আজ ভালো মতো জলে স্নান করে তবে বাসায় ফিরবো। মেঠোদা, দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি যাও। এবার তুমি উড়াল দাও। সাপিনী ফেরার আগেই কাজটা সেরে ফেলতে হবে। বান্টির কথা মতো তোতা দুটো ডিম পায়ে নিয়ে উড়াল দেয়। বান্টি আর টোনা অপর দিকে উড়াল দেয়। তবে টোনা দাদা, মিষ্টি দিদি কিন্তু ওই আম গাছটার কোটরে ডিম দিয়ে ভালোই করেছে। এবার আর মিষ্টি দিদির ডিম কেউ নষ্ট করতে পারবে না। আমিও তো ভাবছি সুখী ডিম দেওয়ার জন্য নিরাপদ একটা জায়গা খুঁজবো। আমার থেকে আড়াল করে নাকি ডিম নিরাপদে রাখবে? বোকা কোথাকার! এমন কোনো জায়গা আছে নাকি যেখানে ঈগলের নজর যায় না? এক্ষুনি আমি আম গাছ খুঁজে বের করব আর ডিমও খুঁজে বের করব। হা 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 হা। হাসতে হাসতে ঈগল দূরবীন দিয়ে আম গাছ খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে আমের গাছও পেয়ে যায় আর আমের গাছের কোটরে ডিমও দেখতে পায়। আর এক মুহূর্ত দেরি না করে ঈগল উড়াল দেয় আর উড়তে উড়তে আম গাছের কোঠরে গিয়ে ডিমে ঠোকর দিতে শুরু করে। কি ডিমে এত ঠোকর দিচ্ছি, ডিম তো কিছুতেই ফাটছে না। তবে কি এটা আসল ডিম নয়? তবে কি দুষ্টু পাখির দল নকল ডিমের লোভ দেখিয়ে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে? শয়তান ঈগল, ফাঁদ নয়, মরণ ফাঁদে পড়েছিস তুই। তোর সাহস হয় কি করে আমার কোঠরে আসার? এবার তোর মৃতদেহ বের হবে এই কোঠর থেকে। আমাদের বুদ্ধি কাজে লেগেছে, ঈগল ফাঁদে পড়েছে। আরশিনগর নামে এক বনে
রাজা বাস করত, আর সেই রাজা ছিল খুবই সহজ সরল আর বোকা স্বভাবের। আর তার রাজ্যে ছিল শুধু সুখ আর সুখ। আর এত সুখ থাকার কারণে রাজা একদিন সিদ্ধান্ত নেয় যে সে তার রাজ্যে থাকবে না, আর তাই সে রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এ কি মহারাজ, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আমার রাজ্যের এত সুখ সহ্য করতে পারছি না, তাই আমি আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। তোরা সবাই মিলে আমার রাজ্যটাকে দেখে শুনে রাখিস। কি রে কালো, মহারাজ এসব কে বলে গেল? পৃথিবীর সবাই তো সুখে থাকতে চায়, আর মহারাজ কিনা এত সুখে থাকার জন্য রাজ্য ছেড়ে চলে গেল। মহারাজ তো দেখছি সত্যি অনেক বোকা। হা হা হা। চুপ কর, আমাদের আদি রানীমা মরে যাওয়ার সময় কি বলেছিল ভুলে গেছিস নাকি? বলেছিল যে আমাদের ঈগল মহারাজ ছোটবেলা থেকেই খুবই সহজ সরল আর বোকা, তাই আমরা যেন কখনো তার বোকামির সুযোগ না নেই। আরে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। তাহলে এক্ষুনি আমাদেরকে মহারাজকে তার রাজ্যে ফিরিয়ে আনতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, এক্ষুনি চল। এরপর তোতা আর সেনাপতি কালু তাদের মহারাজকে ফিরিয়ে আনতে মহারাজের পিছু পিছু ছুটতে থাকে। এই কে 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 আমার শরীরে পানি ঢেলে দিল? এ কি বুড়িমা, তুমি আমার ঘরে কি করছো? হারামজাদা, তোকে আমি মাস গেলে এমনি এমনি টাকা দিব নাকি? বেলা 10টা বেজে গেছে, তবুও তোর ঘুম থেকে ওঠার কোনো নাম নেই। ওরে বাবা রে, এত তাড়াতাড়ি 10টা বেজে গেছে? সত্যি বলতে চোখটা একটু লেগে গেছিল গো বুড়িমা। আচ্ছা ঠিক আছে, যা উঠোনে এক বালতি কাপড় রাখা আছে, পুকুরে নিয়ে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আয়। না, মহারাজকে তো কোথাও খুঁজে পেলাম না। না জানি বাবা, এইটুকু সময়ের মধ্যে মহারাজ কোথায় চলে গেল? আরে হয়তো মহারাজ, কিন্তু মহারাজ তার রূপ পরিবর্তন করে এভাবে গরিবদের মতো পুকুর পাড়ে কাপড় ধুচ্ছে কেন? হায় হায় রে, মহারাজের মাথাটা বুঝি একেবারে নষ্ট হয়ে গেছে। চল তোতা চল, এক্ষুনি মহারাজকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এ কি, কারা তোমরা? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে, এই ছেড়ে দাও বলছি। আমরা আপনাকে কিছুতেই ছাড়বো না মহারাজ, আমরা যে সবসময় আপনার সাথেই থাকবো। এই কালো, এই চল চল, তাড়াতাড়ি চল। ইস, বড্ড পিপাসা পেয়েছে, কিন্তু আমি কোথায় চলে এলাম? এই অচেনা জায়গায় কে আমাকে একটু পানি পান করাবে? এ কি, আবার কাজ না করে রাজা সেজে দাঁড়িয়ে আছে কেন? তাই তো বলি, কাপড় ধুতে এত সময় লাগছে কেন? হারামজাদা, কাজ না করে এখানে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে হারামজাদা, কাপড় ধোয়া বাদ দিয়ে রাজা সেজে ঘুরে বেড়াচ্ছিস? আর এসব রাজাদের মুকুট তুই কোথায় পেয়েছিস? কোথায় আর পাবি? নিশ্চয়ই কোনো রাজপ্রাসাদ থেকে চুরি করে নিয়ে এসেছে। তবে রে, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে তুই চুরি করে বেড়াচ্ছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি। ওরে বাবা রে, কে তুমি বুড়িমা? আর আমাকে এভাবে মারছো কেন? আর আমি অন্যের জিনিস চুরি করতে যাব কেন? আমি তো রাজা। আর একবার মিথ্যে কথা বললে তোকে একটা থাপ্পড় দিয়ে গঙ্গা নদীতে পাঠিয়ে দিব। তাই এক্ষুনি সবগুলো কাজ শেষ করে রুটি মাংস খেতে চলে আয়। ধুর বাবা, এরা তো সবাই আমাকে ভুল বুঝছে। এদিকে তো ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে ইঁদুরগুলো দৌড়ে বেড়াচ্ছে। আমি বরং এই বুড়িমার কথা মতো সবগুলো কাজ শেষ করে রুটি মাংস খেতে চলে যাই। এই যে বুড়িমা, সব কাজ আমি শেষ করেছি। এখন আমাকে রুটি মাংস খেতে দাও দেখি, আমার যে ভীষণ খিদে পেয়েছে। আয় আয়, এই পাশটা এসে খেতে বস।
আহ, কি নরম তুলতুলে বিছানা। আর এটা তো রাজার বাড়ি মনে হচ্ছে, কিন্তু এরা আমাকে জোর করে রাজার বাড়িতে নিয়ে আসলো কেন? শুনুন মহারাজ, অনেক হয়েছে, এখন একটু বিশ্রাম নিন। আপনার বিশ্রাম নেওয়া হলেই আমরা আপনাকে খাবার দিচ্ছি। এ কথা বলেই সেনাপতি কালু ও তোতা সেখান থেকে চলে যায়, আর নকল ঈগল রাজার বিছানায় বিশ্রাম নিতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছু সময়। আর কিছুক্ষণ পরেই নকল ঈগলের ঘুম ভেঙে যায়, আর সেনাপতি কালু ও তোতা তখনই তার জন্য অনেক রকমের খাবার নিয়ে আসে। ওরে বাবারে, এত ভালো ভালো খাবার, এত ভালো খাবার একসাথে আমি কখনো খাইনি। এরা আমাকে ধরে এনে তো অনেক আদর যত্ন করছে। আহ, এবার বুঝি আমার সুখের কোনো শেষই থাকবে না। কি হলো মহারাজ, কি এত ভাবছেন? সেই সকাল থেকে কিছুই মুখে তোলেননি। এখন অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার খেতে শুরু করুন। এরপর নকল ঈগল রাজার বাড়িতে রাজা বেশে অনেক সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে আসল রাজা মিনুবুড়ির বাড়িতে কাজকর্ম করে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর কিছুদিন পরেই আসল রাজা অনেক অসুস্থ হয়ে পড়ে। সেনাপতি কালু তোতা, কোথায় তোমরা? তাড়াতাড়ি আমার জন্য ডাক্তার নিয়ে এসো। আমার শরীরে যে বড্ড জ্বর এসেছে। আহ আহ রাজার ডাক শুনে সেখানে টুনি চলে আসে। এ কি দাদা, কি হয়েছে তোমার? আর তুমি হঠাৎ সেনাপতি কালু তোতাকে ডাকছো কেন? কারা এই সেনাপতি কালু তোতা? এরপর আসল রাজা টুনিকে সব কথা খুলে বলে। তার মানে আপনি আরশিনগরের রাজা? আর আমরা আপনাকে ভুল বুঝে আমাদের বাড়ির কাজের দাদাকে ভেবে আপনাকে দিয়ে কত রকম কাজ করিয়ে নিয়েছি, কিন্তু আপনি যে আরশিনগরের রাজা এই কথা আগে কেন বলেননি? বলুন তো। আমি আসলে বেশি সুখেই দিন কাটাচ্ছিলাম, আর তাই আমার মনে হলো রাজ্যের বাহিরেও সবাই কি আমার মতো সুখেই দিন কাটাচ্ছে। তাই আমি সুখ দুঃখের পার্থক্য বুঝতে রাজ্য ছেড়ে চলে এলাম। এই কয়েকদিন কাজ করে বুঝলাম, নিজের কাজ নিজে করার মাঝে এক প্রকার আত্মবিশ্বাস পাওয়া যায়। নিজের কাজ অন্যকে দিয়ে করালে তা আমার মনের মতো নাও হতে পারে। তাই আমাদের নিজের কাজ নিজেই করা উচিত। ঠিক বলেছেন মহারাজ, কিন্তু আপনি তো এখানে, তাহলে আমাদের বাড়ির কাজের পাখিটা কোথায়? ধুর, এত ভেবে কাজ নেই। চলুন মহারাজ, আমি আপনাকে আপনার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসি। আমি না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন। আর এই নিন জ্বরের ঔষধি গাছের পাতার রস নিয়ে এসেছি, এটা খেলে এক্ষুনি আপনি সুস্থ হয়ে যাবেন। একই সেনাপতি কালু তোতা, তোমরা আমার জায়গায় এই কাকে বসিয়ে রেখেছো? এ কি, এ আমি কি দেখছি? এ তো দেখছি জল জ্যান্ত দুটো মহারাজ। দুজনের চেহারা তো হুবহু এক। তাহলে আসল মহারাজ কে? আমি সেনাপতি কালু, আমি হলাম আসল রাজা। না, ও মিথ্যে কথা বলছে, আমি আসল রাজা। হায় হায়, এ কি কাণ্ড শুরু হলো! এখন কে আসল মহারাজ তা আমরা কিভাবে বুঝবো? তার মানে মহারাজের আসনে যে বসে আছে সে নিশ্চয় আমাদের বাড়ির কাজের দাদা। দাঁড়াও গো দাদা, তোমার চালাকি আমি বের করছি। শোনো সবাই, কে আসল রাজা তা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। কালু দাদা, আমাকে এক্ষুনি দুটো মিষ্টি আম এনে দাও তো। আপনারা দুজনে এই মিষ্টি আম দুটো খেয়ে নিন তো দেখি। এই টুনি তো দেখছি মিষ্টি আম খাইয়ে আমার শরীরের অ্যালার্জি এনে দিবে, কিন্তু এই আম আমি না খেলে তো ওরা সবাই বুঝে যাবে যে আমি আসলে নকল রাজা।
এরপর আসল রাজা ও নকল রাজা দুজনেই তাদের হাতে থাকা মিষ্টি আম খেতে থাকে। আর মিষ্টি আম খাওয়ার সাথে সাথেই নকল রাজা চিৎকার করে ওঠে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। আমার যে পুরো শরীর চুলকাচ্ছে, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। পালাই পালাই বাবা, পালাই। এ কি টুনি, মিথ্যেবাদী ঈগল মিষ্টি আম খেয়ে এভাবে পালিয়ে গেল কেন? আমি বুঝতে পেরেছিলাম যে ও আমাদের বাড়ির কাজের পাখি, আর ওর মিষ্টি আমে অ্যালার্জি আছে, আর তাই তো সে ছুটতে পালালো। এ কি কালু দাদা, তোমরা একা প্রাসাদে ফিরে এলে যে? আমার মা আসে না? আমার মা আসেনি? না রাজকুমারী টুনি, রানীমা আমাদের সাথে প্রাসাদে ফিরে আসতে পারেনি। এসব তুমি কি বলছো কালু দাদা? আর তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমার মায়ের, বলো। অচিনপুর রাজ্য থেকে ফিরে আসার পথে আমাদের রানীমাকে যে একটা বিশাল শরীরের বাঘ কি করেছে সেই বাঘ? বলো কালু দাদা, চুপ করে থেকো না, বলো। সেই বাঘটা যে রানীমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে পাশের বনের ঠান্ডা পানির পুকুরে ফেলে দিয়েছে। আমরা রানীমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু রানীমা আমাদের সেখান থেকে চলে যেতে বললেন। হ্যাঁ রাজকুমারী টুনি, আমাদের রানীমা নিজের জীবন দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আমরা তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। না, এ হতে পারে না। আমার মা আমাকে একা করে ছেড়ে চলে যেতে পারে না। মা, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এখন আমি এত বড় রাজ্য কার সাথে বাঁচাবো, কার সাথে? কাঁদবেন না রাজকুমারী টুনি, এখন যে এত বড় রাজ্যের সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই দিয়ে রাজকুমারী টুনিকে একটু একা থাকতে দে, চলে আয় এখান থেকে। কিরে টিয়ে, তোকে যে কাজটা দিয়েছিলাম তা সম্পূর্ণ করবি কবে বলতো? আমাকে আর একটু সময় দাও কালু দাদা, আমি কালকের মধ্যেই তোমার কাজটা সম্পূর্ণ করে দেব। ঠিক আছে, তবে কালকের মধ্যে যেন আমার কাজটা করে দেয়া হয়, বুঝেছিস? এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টিয়ে রাজকুমারী টুনিকে খুঁজতে তার ঘরে চলে আসে। এ কি রাজকুমারী টুনি, আপনি এখনো রানীমার ছবি বুকে নিয়ে কাঁদছেন? আপনি কাঁদলে যে পুরো প্রাসাদটা আপনার সাথে কাঁদে গো রাজকুমারী। এখন আমার সাথে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, কারণ রানীমা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তান্ত্রিক বাবার কাছে পরামর্শ নিতেন, আর তাই এই রাজ্যের সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার আগে আপনাকেও তার কাছে যেতে হবে। এরপর রাজকুমারী টুনি টিয়ের সাথে তান্ত্রিকের কাছে চলে যায়। আমরা এসে গেছি তান্ত্রিক বাবা, এখন বলুন রাজকুমারী টুনি আজকের দিনে রানীমার আসনে বসতে পারে কি না? ইল বাবা, আজকের দিনটাও শুভ দিন, তাই আজকে রাজকুমারী টুনি রানীমার আসনে বসতে পারবে। তবে সামনে একটা ঘোর বিপদ সংকেতের চিহ্ন দেখা যাচ্ছে, আর এই বিপদ সংকেত কাটাতে হলে রাজকুমারী টুনিকে পাশের বনে ঠান্ডা পানির পুকুরে 2 ঘন্টা যাবত নেমে থাকতে হবে, তাহলে সমস্ত বিপদ সংকেত কেটে যাবে। ইল বাবা। ঠিক আছে তান্ত্রিক বাবা, ঠান্ডা পানির পুকুরে 2 ঘন্টা নেমে থাকলে যদি আমার রাজ্যের সমস্ত বিপদ সংকেত কেটে যায়, তবে আমি এক্ষুনি সেই পুকুরে যাব। এরপর রাজকুমারী টুনি ও টিয়ে ঠান্ডা পানির পুকুরে চলে যায়। আর সেখানে গিয়ে টুনি যেই পুকুর ঘাটে যায়, তখনই পিছন থেকে টিয়ে টুনির পেটে ছুরি চালিয়ে দেয়। এটা তুমি কেন করলে? টিয়ে দিদি, তুমি আমাকে কেন মারলে?
আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুই আমার কোনো ক্ষতি করিসনি রে টুনি, কিন্তু তোকে মেরে ফেলার কারণে যে কালু দাদা আমাকে 2 কোটি টাকার স্বর্ণ দিতে চেয়েছে। আর আমি তোকে মিথ্যে কথা বলে ঠান্ডা পানির পুকুরে নিয়ে আসার জন্য 1 কোটি টাকার স্বর্ণ পাবো। হা 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 হা। কিন্তু এসব তোমরা কেন করলে? বলো তো কেন করলে? কারণ আমি যে ওই রাজ্যের রাজা হতে চাই, আর এজন্য সেদিন আমি রানীমাকে আমার পথ থেকে সরিয়ে ফেলেছি। আর তুই ছিলি আমার শেষ পথের কাঁটা। তবে আজকে তোকেও মেরে ফেলে আমি হয়ে গেলাম রাজা। হা 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 হা। তার মানে আমার মাকে বাঘে মেরে ফেলেনি? শয়তান কালু, তুই রাজা হওয়ার লোভে আমার মাকে মেরে ফেলেছিস। সৃষ্টিকর্তা তোকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। এরপর কালু টুনিকে এক ধাক্কা দিয়ে ঠান্ডা পানির পুকুরে ফেলে দেয়। এরপর সবাই সেখান থেকে রাজপ্রাসাদে চলে যায়। আর এদিকে টুনি পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। আর হঠাৎ করে ঠান্ডা পানি থেকে একটা আমঘর ভেসে ওঠে। সেই আমঘরে থাকে মিনু আর এক পরী। পরী রাজকুমারী টুনিকে ঠান্ডা পানি থেকে আমঘরে উঠিয়ে নেয়। জল পড়ি, তুমি আমার মেয়েকে বাঁচাও। ওই শয়তান কালু যে আমার মতো করে আমার মেয়েকেও মেরে ফেলেছে। এরপর পরে টুনির পেট থেকে ছুরিটা বের করে নেয় আর তার জাদু শক্তি দিয়ে টুনিকে সুস্থ করে দেয়। আর টুনি তার জ্ঞান ফিরে পেয়ে তার মাকে দেখতে পায় আর অনেক খুশি হয়ে যায়। এ কি মা, তুমি বেঁচে আছো? কিন্তু কালু দাদা যে বললো তোমাকে নিজের হাতে মেরে ফেলেছে, আর আমি বাদে তাড়াতাড়ি বেঁচে গেলাম কি করে? আমি তোমাদের মা মেয়েকে বাঁচিয়েছি, কারণ তোমার আদি পূর্বপুরুষেরা কোনো কিছু সিদ্ধান্ত নেয়ার জন্য আমার কাছে আসতো। আর আমি তোমাদের রাজ্যে সবাইকে অনেক সম্মান করি, তাই তোমাদেরকে বাঁচানো আমার দায়িত্ব। হ্যাঁ রে মা, ওই শয়তান কালু সেদিন তোর মতো একই ভাবে আমাকেও ছুরির আঘাত করেছিল আর এই ঠান্ডা পানিতে ফেলে দিয়েছিল। আর আমিও ভাসতে ভাসতে এত দূরে চলে এসেছিলাম, আর হঠাৎ করে এই ঠান্ডা পানিতে একটা আম ঘর ভেসে ওঠে। আর এই আম ঘরেই থাকে জলপরি, আর এই জলপরি তোর আর আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু মা, কালু দাদা ও টিয়ে দিদি আমাদের সাথে অন্যায় করে আমাদের প্রাসাদটা দখল করে নিয়েছে। তোমরা তোমাদের প্রাসাদ পুনরায় ফিরে পাবে, তবে আমার দেয়া এই জাদুর লাঠি দিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। এই কথা বলে মিনু ও টুনি রাজকুমারের দেয়া জাদুর লাঠি নিয়ে আবারও রাজপ্রাসাদে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় কালু, টিও, তান্ত্রিক মিলে প্রাসাদের ভিতরে মদ খাচ্ছে। শয়তান, তোরা আমার পবিত্র প্রাসাদে মদ খেয়ে অপবিত্র করে দিচ্ছিস। তোদেরকে আমি কিছুতেই ছাড়বো না। দে রে মা, আমাদের সাথে এরা যা করেছে তুই এদেরকে উচিত শিক্ষা দে। কি তোমরা মা মেয়ে এখনো বেঁচে আছো কি করে? তোমাদের তো আমি নিজের হাতে মেরে ফেলেছিলাম, তবে তোরা বেঁচে ফিরলি কি করে? শোনো কালু দাদা, সৃষ্টিকর্তা যাকে বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারে না। আর আমরা তোমাদের সবাইকে তোমাদের অন্যায় শাস্তি দিতে এখনো বেঁচে আছি। জাদুই লাঠি এক্ষুনি এই শয়তানগুলোকে মারতে মারতে ঠান্ডা পানিতে ফেলে দিয়ে এসো। এরপর টুনির হাতে থাকা জাদুই লাঠি কালু, টিও, তান্ত্রিককে মারতে মারতে ঠান্ডা পানিতে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। আর তাদের সবাইকে জলপরি ঠান্ডা পানিতে থাকা আমঘরে সারা জীবনের জন্য বন্দি করে রাখে। অন্যদিকে টুনি ও মিনু তাদের রাজ্যে আবারও আগের মতো সুখের দিন কাটাতে শুরু করে।